চারিদিকে শুধু ল্যান্ডস্লাইড আর ল্যান্ডস্লাইড। বিশ্বাস করুন, এরকম বিপজ্জনক রাস্তা আমি জীবনে দেখিনি। কেদারনাথের পাহাড় আর এখানকার পাহাড়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। পাথর বোল্ডার সব ধসে গিয়ে পড়ে আছে। আমরা জাস্ট এইমাত্র ক্রস করলাম হনুমান চাটনি। এখানে না আছে কোনো ফোনের নেটওয়ার্ক না কিছু, কিন্তু নীলকণ্ঠ ট্রেকিং যেতে গেলে কিন্তু আগে অনুমতি নিন, তারপরে কিন্তু এগোন, নাহলে পরে কিন্তু মুশকিলে পড়বেন। সবকিছু অ্যাডভেঞ্চার মিলিয়ে আমরা জাস্ট প্রবেশ করছি যোশীমঠে। গুড ইভিনিং ফ্রম সোনপ্রয়াগ। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা আর টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। তো আগের যে ভিডিওতে আপনাদের দেখালাম যে কীভাবে কলকাতা থেকে হরিদ্বার এলাম, তারপরে কেদারনাথ ট্রিপ করলাম, তো আজকেই ফিরেছি কেদারনাথ থেকে। তো এখন যাচ্ছি আমরা ত্রিযুগী নারায়ণ মন্দির। সেটি এখান থেকে 13 কিলোমিটার। আমাদের জিএমএন কটেজ থেকেই গাড়িটা ধরতে হয় নিচ থেকে, তো সেখান থেকে আমরা গাড়ি ধরে যাবো এখন ত্রিযুগী নারায়ণ মন্দির। তো ত্রিযুগী নারায়ণ মন্দির সম্বন্ধে ছোট্ট করে বলেছি, বাকিটা ওখানে গিয়ে আমি ডিটেলস বলবো। সেটা হচ্ছে ভগবান বিষ্ণুর সামনে শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল ওই ত্রিযুগী নারায়ণ মন্দিরে, সেটাই কথিত আছে। তাহলে চলুন যাওয়া যাক সেখানে। আজকে আমার সফরসঙ্গী হচ্ছে সন্তোষ দা এবং অঙ্কিত ভাইয়া, যে দিল্লি থেকে এসছে। আমরা এখান থেকে একসঙ্গে কেদার দর্শন করেছি। সোনপ্রয়াগ যে মাল্টিলেয়ার পার্কিং আছে তার সামনে থেকে কিন্তু এই যে সুমোগুলো সেগুলো কিন্তু ছাড়ে ত্রিযুগী নারায়ণের জন্য। এখানে আপনার শেয়ার যে সুমো সেগুলো পাওয়া যায়, এবং যতক্ষণ না প্যাসেঞ্জার ভর্তি না হবে ততক্ষণ আপনি যেতে পারবেন না। আবার কেউ কেউ আবার পার্সোনালও বুক করে যায়। তো সোনপ্রয়াগে এলে এইখান থেকে কিন্তু ত্রিযুগী নারায়ণ মন্দিরটা ঠিক ওপরে চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে কিন্তু গৌরীকুণ্ডের দিকে। সেখান থেকে কিন্তু কেদারনাথ ট্রেক শুরু হচ্ছে। তো এই সোনপ্রয়াগ হচ্ছে মেন পয়েন্ট ত্রিযুগী নারায়ণ মন্দির যাওয়ার জন্য এবং কেদারনাথ যাওয়ার জন্য। ঘড়িতে প্রায় এখন 6:38। তো এখানে যেহেতু পাহাড়ের সন্ধে খুব সময় নেয় নামতে, তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তা একদমই খুব ন্যারো। যেমনটা আমরা উখিমঠের রাস্তা থেকে যখন আমরা সোনপ্রয়াগের দিকে বাঁক নিয়েছিলাম, সেখানে এরকম টাইপের আমরা স্ট্রেচটা দেখেছিলাম। তো আমাদের টোটাল স্ট্রেচ হচ্ছে এখানে 13 কিলোমিটার। প্রায় রাস্তাটা বন্ধুর প্রকৃতির। তো চারিদিকে শুধু খাদ আর খাদ, ভয়ও লাগছে, তার সাথে নতুন জায়গার অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে একটা অন্য উত্তেজনা। তবে এখানে অপশন একটাই, যেটা হচ্ছে আমরা এখানে টাটা সুমো ভাড়া ছাড়া কিন্তু উপায় নেই, আপনাকে আপ ডাউন ভাড়া দিতে হবে। ন্যাচারালি ভাড়া হচ্ছে 100 টাকা করে। এবার লোক হলে তবে গিয়ে 100 টাকাটা ঠিকঠাক আছে, কিন্তু যদি লোক কম হয় সেক্ষেত্রে কিন্তু সেটা শেয়ার করে নিতে হবে যে কটা লোক থাকবে। ফাইনালি পৌঁছে গেছি ত্রিযুগী নারায়ণ মন্দির। একটা অড রুট বলতে গেলে। আর এখন প্রায় সন্ধ্যে 7টা, তবুও এখনও কিন্তু লাইট আছে। আর এখানে খুব কম লোকই আসে, তো এখানে পুজোও দিতে পারেন আপনি, আবার দর্শনও করতে পারেন। তো আমাদের এখান থেকে 10 মিটার একটু এগিয়ে যেতে হবে মন্দিরের জন্য। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এই ত্রিযুগী নারায়ণ মন্দির। এই মন্দির শ্রী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে।
কথিত আছে এই স্থানেই শিব ও পার্বতীর বিবাহ সম্পূর্ণ হয়েছিল ভগবান বিষ্ণুর সম্মুখে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এখানে একটি অগ্নিকুণ্ড আছে যা ত্রেতা যুগে হর পার্বতীর বিবাহের দিন থেকে এখনও জ্বলছে, তাই এই মন্দিরের আরেক নাম অখণ্ড ধুনি মন্দির। ফাইনালি এখানে মন্দির দর্শন করলাম। এখানে ভেতরে যে গর্ভগৃহে ঠাকুর আছে তার ফটো তোলা মানা। বেসিক্যালি এটা হচ্ছে ত্রিযুগী নারায়ণ শ্রী বিষ্ণুর মন্দির। তো মন্দিরের ভেতরে পুজো দিলাম এবং খুব ভালোভাবে আরতি দেখলাম। যে আজকে আমাদের শ্রী কেদার যাত্রা, তারপরে এই যে ত্রিযুগী নারায়ণ মন্দির আসা, এগুলো খুব সুন্দরভাবে হয়ে গেল, সবই বাবার ইচ্ছা। আর এখানে বেসিক্যালি মা পার্বতী এবং মহাদেবের বিয়ে হয়েছিল, সেই জন্য এখানে তাদের বিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু আসেন। এবার 4টে কুণ্ড আছে, একটা হচ্ছে রুদ্রকুণ্ড, একটা সরস্বতী কুণ্ড, একটা হচ্ছে বিষ্ণুকুণ্ড, একটা হচ্ছে ব্রহ্মাকুণ্ড। এই 4টে কুণ্ডই পবিত্র। তার মধ্যে দুটো কুণ্ডে স্নান করা হয় আর দুটো কুণ্ডের জল কিন্তু ঠাকুরকে দেওয়া হয়। তো এখানে আপনারা আসতে গেলে আপনাকে যেমন বললাম যে ভাড়া করিয়ে আসতে হবে, একটু অড রুট, বাট কিন্তু এখানে আসুন। আপনি কিন্তু একটা অরিজিনাল জায়গা না হলে মিস করবেন, যেখানে কিন্তু হর পার্বতীর বিবাহ হয়েছিল। এখন রাত 8টা বাজছে আর अंकित भाई मेरे साथ है। अंकित भाई को बंगाली नहीं आता, लेकिन हम समझा देंगे कि कैसे बोला जाता है। वो दिल्ली के रहने वाले हैं। तो ये अंकित दा से हमारा मुलाकात हुए थे इस मंदिर पे ही, तो केदारनाथ यात्रा के लिए GMBN सोनप्रयाग में। तो भाई को बंगाली नहीं आता है, लेकिन हम सिखा देंगे, क्योंकि अगला ट्रिप तो भाई के साथ करना ही है। जो भी मेरे बड़ा भाई है। फिर রাতের পাহাড়ের রাস্তা যতটা ভয়ঙ্কর ততটাই সুন্দর, কারণ এই রাস্তা যখন ক্রস করছি তখন পেছনে হচ্ছে খাদ আর ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, তাছাড়া আর কিছুই না। আর শুনশান, রাস্তায় কোনো লোক নেই। তো এরকম থ্রিল টাইপের মানে অ্যাডভেঞ্চার, মানে রাত্রের অ্যাডভেঞ্চার এই প্রথম করলাম ত্রিযুগী নারায়ণ মন্দিরে এসে। আর মন্দিরে তো পুজো খুব সুন্দরই হলো। তো আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা সকালবেলা করে আসুন, এসে এখানে পুজোটা দিন, কারণ একই তো একটু রিমোট এরিয়া। রাত্রিবেলা এলে কিন্তু আপনার ঠিক করে মন্দিরটা দর্শন করা হবে না ভেতরে। उसमें से 1 घंटी तो कल बढ़ती जा रही है, लेकिन हम लोग का वही जाएगा। हाँ एक साथ तीनों ले हम बैठिएगा तो 150-200 का नीचे कुछ होता ही नहीं है। ফাইনালি এখন ঘড়িতে সময় প্রায় 9টা, খাওয়ার সময়। চলে এসেছি ত্রিযুগী নারায়ণ মন্দির থেকে। পথে অসম্ভব মতো মানে ল্যান্ডস্লাইড হয়েছে, ওখানে রাস্তা খারাপ ছিল, ভয়ও লাগছিল। তো ফাইনালি এখন খেতে যাব। খেয়ে কাল যাব হচ্ছে বদ্রীনাথের পথে। তার জন্য এখানে বাস কটায় ছাড়ে কী বৃত্তান্ত সব জানতে যাব, যাতে কাল সকাল বেরিয়ে পড়তে পারি বদ্রীনাথের জন্য। তো সবাইকে জানাই শুভরাত্রি। ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে জানাই সুপ্রভাত সোনপ্রয়াগ থেকে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 5টা। আমরা চলেছি সোনপ্রয়াগ সীতাপুর বাস স্ট্যান্ডের কাছে। সেখান থেকে আমরা বাস ধরবো বদ্রীনাথের জন্য। তো আমরা টোটাল 3 জন আছি, অঙ্কিত দা, আমি আর সন্তোষ দা। আমি আর সন্তোষ দা ধরবো হচ্ছে বদ্রীনাথের বাস, আর অঙ্কিত দা ধরবে দিল্লির বাস। তো এই কাছেই হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড, 500 মিটার মতো হবে। তো GMVN থেকে বেরিয়ে পড়েছি। ওখানে রাত্রিবেলায় যেহেতু আমাদের ভাড়া দেওয়া ছিল, সেজন্য সকালবেলা ডাকিনি। আর সকালবেলার এই সোনপ্রয়াগ খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো যাওয়া যাক সীতাপুর বাস স্ট্যান্ডের দিকে। সোনপ্রয়াগ থেকে যে আপনাদেরকে কি বলবো, এত সুন্দর মন্দাকিনীর আওয়াজ, তার সাথে অল্প অল্প বৃষ্টি, এখন সব মিলে এক অন্যরকম মাত্রা এনে দিয়েছে। আর সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় অনেকটা, আর টাইমও লাগে প্রায় 8 ঘন্টার ওপর। তো সকালের আলো ফুটেছে, কিন্তু মেঘ করে আছে বলে সেরকম লাইট দেখা যাচ্ছে না। তো চলুন যাওয়া যাক সোনপ্রয়াগ সীতাপুর বাস স্ট্যান্ডের দিকে।
ফাইনালি আমরা সীতাপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। দাদার বাস ওটা, আর আমাদের বাস এখানে আছে। ফাইনালি আমাকে বিদায় জানাতে হবে, ছাড়তে হচ্ছে, কারণ স্বল্প দিনের পরিচয়, কিন্তু আমাদের এতটাই ভালো বন্ডিং হয়ে গেছিলো কেদারনাথ যাত্রাতে। দাদাকে বদ্রীনাথ যাওয়ার জন্য বলেছিলাম, বাট ওনার বাড়িতে কাজের জন্য যেতে পারছে না। তো দাদা একটু বাই বাই করে দাও, কারণ তোমাকে অনেক মিস করবো আমরা। নেক্সট ট্রিপে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, এটা কিন্তু একদম ঠিক। আর দাদা তুমি कुछ बोलो, कैसा लगा हम लोगों के साथ ट्रिप करके? बहुत अच्छा लगा, बहुत अच्छा, मजा आया। তো গাড়ি এবার ছেড়ে দেবে, তো আগে ছাড়বে হচ্ছে হরিদ্বারওয়ালা, তারপরে আমাদের বদ্রীনাথ প্যাসেঞ্জার হয়ে গেলে। আর অল্প অল্প বৃষ্টি পড়ছে, তো এখানে বাস স্ট্যান্ড যেটা আছে সীতাপুর বাস স্ট্যান্ড, সেটা কিন্তু একদমই নিচে। এখান থেকে আবার বাসটা উপরে উঠে তারপরে ফাটা হয়ে যেমন যাচ্ছে সেরকম হয়ে যাবে। ঘড়িতে সময় এখন প্রায় 6:20 বেজে গেছে। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে বদ্রীনাথের পথে। তো বৃষ্টি মোটামুটি রাস্তায় আছে, আর আমরা প্রায় দুপুর 2টোর দিকে পৌঁছাবো বদ্রীনাথ। আর বৃষ্টি পড়ছে রাস্তায়, একটু লসেরও চান্স থাকে, কিন্তু তবুও ওভারঅল আমরা মনে হয় খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চান্সেস আছে। আর বদ্রীনাথে আজকে আমাদের নাইট স্টে আছে, ওখানে নাইট স্টে করবো। ওখানেও জিএমভি আমাদের বুক আছে। তো আজকে নাইট স্টে, কালকে বদ্রীনাথ থেকে বেরিয়ে পরশু দিন যাবো হচ্ছে হরিদ্বার। তো আমাদের পুরো প্যাকটা, পুরো জার্নিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো এই 6 স্ক্রিনে। আমরা যেদিন হরিদ্বার থেকে এসেছিলাম সেই দিন সীতাপুর বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়েছিল ভাড়া 500 টাকা। তো আজকে হরিদ্বার আমরা যাচ্ছি না, যেহেতু বদ্রীনাথ যাচ্ছি, আমাদের এখানে ভাড়া নিয়েছে প্রায় 650 টাকা। আর ডিস্টেন্স 243 কিলোমিটারের কাছাকাছি। তো সকালবেলায় 5টার মধ্যে যদি আপনি পৌঁছে যান, ফার্স্ট বাসটা ধরে নেবেন, তাদের সিট পাওয়ার চান্সেস হাই থাকে। কারণ তারপরে কিন্তু সেকেন্ড বাস যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ কিন্তু সিট পাওয়া যাবে না। তো আমি রিকমেন্ডেড করবো আপনারা সকাল বেরিয়ে পড়ুন, মোটামুটি 5টার মধ্যে বেরিয়ে পড়ুন, যে সীতাপুর বাস স্ট্যান্ডে চলে আসুন। তাহলে আপনারা মনের মতো সিট কিন্তু পেয়ে যাবেন এখানে, কারণ আগে থেকে কোনো সিট রিজার্ভ হয় না। আমরা এই মুহূর্তে ক্রস করলাম গুপ্তকাশী। তো এই গুপ্তকাশী হচ্ছে মেন মার্কেট। কেদারনাথ বলুন, গৌরীকুণ্ড বলুন, বা সোনপ্রয়াগ বা উপরে যত গ্রাম আছে, তাদের কিন্তু এই মেন মার্কেট হচ্ছে গুপ্তকাশী। তারা তাদের প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে যায় এই গুপ্তকাশী থেকে। তো এরপরে আমরা আসবো উখিমঠ, তারপরে আসবে রুদ্রপ্রয়াগ থেকে কিন্তু রাস্তা ভাগ হবে বদ্রীনাথে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগ হচ্ছে একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এবং এখানে বিখ্যাত আর একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে এখানে আছে সঙ্গম। একটা হচ্ছে অলকনন্দা এবং মন্দাকিনীর সঙ্গম। তো আমরা মন্দাকিনীকে দেখেছিলাম হচ্ছে কেদারনাথে, যেটা দিয়ে আমরা সমুদ্রল আসছিলাম, এবং আমরা এখন যাচ্ছি বদ্রীর পথে। বদ্রীনাথ হচ্ছে চমোলি ডিস্ট্রিক্ট, আর এই রুদ্রপ্রয়াগে অলকনন্দা এবং মন্দাকিনী এখানে মিট করছে। এবং এই নদীটা আমরা যে এখন বরাবর যাচ্ছি বদ্রীনাথের দিকে, চমোলি ডিস্ট্রিক্ট, এখন কিন্তু যাচ্ছে অলকনন্দা। আর রুদ্রপ্রয়াগ থেকে যে রাস্তাটা সোজা হরিদ্বারের দিকে যাচ্ছে, দেবপ্রয়াগের কাছে গিয়ে আবার অলকনন্দা ভাগীরথীর সাথে মিট করছে, সেটা হয়ে যাচ্ছে গঙ্গা। তো এই মিড পয়েন্টগুলোকে আপনাদের জানা দরকার ভৌগোলিক হিসাবে, কারণ আমাদের যে নদী, সে নদী কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু বিভিন্ন নাম নিয়ে যাচ্ছে, এবং সেই উৎপত্তি কিন্তু গ্লেশিয়ার, বাট
নামগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বদ্রীনাথের পথে, আর পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা। ওই দিকটা হচ্ছে কেদার, এদিক বদ্রী। আমরা যখন মন্দাকিনীকে দেখলাম কেদারনাথে, তখন জলটা কতটা স্বচ্ছ ছিল, এবং যতটাই রাস্তায় এসছে নাকি যতটাই রাস্তায় এসছে পুরো রাস্তায় কিন্তু জলটা স্বচ্ছ। কিন্তু আমরা এখন যখন বদ্রীর পথে যাচ্ছি তখন দেখছি কিন্তু অলকানন্দার জল একটু কাদা কাদা টাইপের। ওই জন্য আমরা দেবপ্রয়াগে গিয়ে দেখতে পাই অলকানন্দার জল একদম কাদা কাদা থাকে। তো আমার মনে হয় কোনো ভূমিরূপের জন্য এটা হতে পারে, আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন। আর এখনও মোটামুটি আমাদেরকে 170 কিলোমিটার রাস্তা আরও যেতে হবে। মিডিলে পড়বে যোশীমঠ, কর্ণপ্রয়াগ আর 16 কিলোমিটার। তো আপনারা অনেকেই জানেন যে কর্ণপ্রয়াগ, কেদার, বদ্রীনাথ অর্থাৎ 4 ধাম পরিযোজনা যে রেল, সেই রেল যোগাযোগের অলরেডি কাজ চলছে, টানেলের কাজ চলছে। তো আগামী দিনে যারা আসবেন তারা কিন্তু এই ধার দিয়ে কিন্তু ডাইরেক্টলি কেদার বদ্রী পৌঁছে যেতে পারবেন থ্রু রেলওয়ে। তো সেদিন হয়তো বেশি দিন নেই, কিন্তু আমি বলবো যে পুরনো রীতিটাই ভালো। যেমন আমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাচ্ছি পায়ে হেঁটে, তার যে মজা এবং তার যে রিয়ালিটি দেখা, সেটা কিন্তু আপনি হেলিকপ্টারে যান বা রেল লাইন মানে রেলওয়েতে করে যান, বা আপনারা পিট্টুতে করে যান, ওই মজাটা পাবেন না। আমি ঘড়িটার সময় এখন 9:37। আমরা এই মুহূর্তে পৌঁছেছি কর্ণপ্রয়াগ। তো কর্ণপ্রয়াগ থেকে এখনো পর্যন্ত বদ্রীনাথের দূরত্ব 130 কিলোমিটার। আর কর্ণপ্রয়াগকে প্রয়াগ বলার কারণ হচ্ছে এখানে পিণ্ডার নদী এবং অলকানন্দার মিলনস্থল এই জায়গাটা কর্ণপ্রয়াগ এই জন্য। আর কর্ণপ্রয়াগ হচ্ছে চমোলি ডিস্ট্রিক্টের অন্যতম একটা প্রধান শহর, এবং এটি আছে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এখানে আমাদের কিছুক্ষণ বিরতি দিয়েছে খাওয়ার জন্য, এরপরে আবার আমরা রওনা দেবো বদ্রীনাথের পথে। তাই বলবি ঘড়িতে সময় এখন 10:43। আমরা এই মুহূর্তে আছি নন্দপ্রয়াগে। তো নন্দপ্রয়াগে এইমাত্র ল্যান্ডস্লাইড হলো, চোখের সামনে দেখলাম ওটা। আর সেকেন্ড হচ্ছে যে পাহাড় যে কোনো সময় যে কিছু হতে পারে। আর থার্ড নন্দপ্রয়াগ এই জন্য বলা হয় এই জায়গাটাকে, যেহেতু ওখানে নন্দাকিনী নদী আর অলকানন্দার মিলনস্থল। তো প্রয়াগ যেখানে থাকবে তার মানে আপনাকে বুঝতে হবে সেটা কিন্তু দুটো নদী বা তিনটে নদীর মিলনস্থল। এখান থেকে বদ্রীনাথের দূরত্ব এখনো 105 কিলোমিটার। আর নন্দপ্রয়াগ ছিল একসময় যদু বংশের রাজধানী, এবং এই নন্দপ্রয়াগে এখন কিন্তু গভর্নমেন্ট অফ উত্তরাখণ্ডের হাইড্রো প্রজেক্ট যে আছে সেই প্রজেক্টের কিন্তু কাজ চলছে এখানে। আমরা আছি এই মুহূর্তে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার চমোলিতে। এখন ঘড়িটার সময় 11:06। তো এখান থেকে কিন্তু উখিমঠও যাওয়া যায়, যে উখিমঠ হয়ে কিন্তু আবার যাওয়া যায় কেদারনাথ। তো এখান থেকে কেদারনাথ যাওয়ার রাস্তা কিন্তু চমোলি বাজার থেকে ভাগ হচ্ছে। আমরা কেদারনাথের রাস্তায় গিয়েছি, যতটা ডেঞ্জারাস মনে হচ্ছিল তার থেকেও বেশি এখানে ডেঞ্জারাস। কিছুদিন আগে আপনারা হয়তো শুনে থাকবেন যে এখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল বদ্রীনাথে। সেই ল্যান্ডস্লাইডের জায়গাটা দেখলাম পুরোপুরি অবস্থা খারাপ। এখানে অর্ধেকের ওপর বেশি রাস্তা পুরোপুরি ধসে গেছে, নিচে গভীর খাদ, ভয়ে পুরো ভেতর কেঁপে যাচ্ছে। আর রাস্তা পুরো কাত হয়ে হয়ে চলছে, মানে ভয় থাকানো যাচ্ছে না এই পাশে।
চারিদিকে শুধু ল্যান্ডস্লাইড আর ল্যান্ডস্লাইড। বিশ্বাস করুন, এরকম বিপজ্জনক রাস্তা আমি জীবনে দেখিনি। এখন বেলা 1:30, ফাইনালি প্রবেশ করছি যোশীমঠে। তো যোশীমঠ থেকেও অনেকটা যেতে হয় আমাদেরকে বদ্রীনাথের পথে। রাস্তা অসম্ভব ডেঞ্জারাস, বাপরে বড় বড় পাথর বোল্ডার সব ধসে গিয়ে পড়ে আছে। তো যাই হোক, সব কিছু অ্যাডভেঞ্চার মিলিয়ে আমরা জাস্ট প্রবেশ করছি যোশীমঠে। ভোলে ভোলে ভোলে। রাস্তায় আস্তে আস্তে অনেকগুলি জলবিদ্যুৎ কেন্দ্র দেখলাম, আমাদের NHPC, NTPC এরকম অনেকগুলো আছে। আর এখানে আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের যে পাহাড়টা দেখলাম, যে কেদারনাথের পাহাড়, আর এখানকার পাহাড়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আর এখানে যে রাস্তাটা আছে সেটা বর্ডার রোড অর্গানাইজেশন এটাকে মেনটেন করে। এই এরিয়াটাকে বিষ্ণুপ্রয়াগ বলা হচ্ছে, কারণ এখানে দুটো নদীর মিলনস্থল আছে। এক হচ্ছে শিবগঙ্গা নদী আর একটা হচ্ছে অলকানন্দা রিভার। তো এই দুটো নদী এখানটাই মিলন হচ্ছে, সেই জন্য এই জায়গাটার নাম দেওয়া হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। গোবিন্দঘাট যেখানে আছে, গোবিন্দঘাট হচ্ছে মোটামুটি বদ্রীনাথ থেকে 25 কিলোমিটার আগে। সেখানে কিন্তু হচ্ছে রেজিস্ট্রেশন, যেটা 4000 টাকা দাম হয় রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা করে তারপরে আপনাকে এন্ট্রি করতে হবে। ওরা কী করবে, QR কোড স্ক্যান করে দেবে। কোনো অনলাইন রেজিস্ট্রেশন করে আসেননি সেক্ষেত্রে আপনারা এখানে আধার কার্ড দিয়ে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করতে পারবেন অন স্পট। তো সেই ব্যবস্থাটাও এখানে কিন্তু করা আছে। তবে আপনি চাইলে অনলাইনেও যেটা আছে সেটা PDF ফর্মেও নিয়ে আসতে পারেন, আবার আপনি প্রিন্ট আউটও নিয়ে আসতে পারেন। তবে কিন্তু আপনার এখানে ঢোকার ক্ষেত্রে রেজিস্ট্রেশন মাস্ট। এখন দুপুর 3:35। এই মুহূর্তে আমরা হচ্ছে অলকানন্দা ভিউ পয়েন্টের কাছে। আর এটা হচ্ছে রামবগল জায়গাটার নাম। এখানে আমাদেরকে দিয়েছে বিরতি কিছুক্ষণের জন্য। আর এখান থেকে মোটামুটি আর 15 থেকে 16 কিলোমিটার হচ্ছে আমাদের বৈদ্যনাথ মন্দির। তো এখান থেকে শুরু হচ্ছে গ্লেসিয়ার। এত ঠান্ডা হাওয়া, মুহূর্তের মধ্যে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। ভিডিওর মধ্যে সাক্ষাৎ নারায়ণকে দুনিয়া ভালো লাগে।
আমরা জাস্ট এইমাত্র ক্রস করলাম হনুমান চাটনি। এখানে না আছে কোনো ফোনের নেটওয়ার্ক না কিছু, আর পুরোপুরি পাহাড় একদমই চেঞ্জ। এখানে পুরো শীতল হাওয়া বইছে। হয়তো সামনে কোথাও গ্লেসিয়ার আছে, যদি ভাগ্যে থাকে অবশ্যই গ্লেসিয়ার দেখা যাবে। এবং আমি নিজে দেখতে পাই গ্লেসিয়ার, অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন, আর 10 কিলোমিটার হচ্ছে আমাদের বহু অপেক্ষিত বদ্রীনাথ মন্দির। ঘড়িতে সময় এখন বেলা 5টা 18। তো এই মুহূর্তে আমরা আছি ইয়াত্রী নিবাস GMVN-এর বদ্রীনাথ মন্দির থেকে প্রায় ওই 300 মিটার হবে। তো এটা আমরা অনলাইনেই বুক করেছিলাম, যেমনটা সোনপ্রয়াগে আর কেদারনাথে করেছিলাম। তো নিয়ে নিয়েছি চা। এখন এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো চা খেয়ে আমরা যাব। ওখানে কুণ্ড আছে একটা, হট ওয়াটার কুণ্ড, সেখানে আমরা কিন্তু একটু চান টান করবো, তারপরে মন্দির দর্শন করব। আর বদ্রীনাথে এসে আমি বুঝতেই পারিনি যে এটা কোনো একটা পাহাড়ি অঞ্চল নয়, একদম সমতল অঞ্চল। কি নেই, ব্যাংক, ATM থেকে শুরু করে সব কিছু আছে। এই যে এই ইয়াত্রী নিবাস যেখানে আমরা থাকছি, এটা প্রায় 1998-এ হয়েছে। আর এখান থেকে আপনাকে দেখাচ্ছি ওয়াটারফলস। সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াটারফলস। মানে আমরা যে যাত্রী নিবাসে আছি GMVN-এ, সেখান থেকে পুরো ওয়াটারফলসটা দেখা যায়। আর আজকে রাস্তায় এসেছি, তা দেখলেনি যে এতটা দূর, কিন্তু এখানে এসে পুরো কিন্তু সার্থক হয়ে গেল। বদ্রীনাথ দর্শন করলাম, মানে করবো আর কি, বদ্রীনাথ দর্শন করব। তো দেখি আগামী প্ল্যান কি থাকবে, অবশ্যই আপনাদেরকে এটা জানাবো। এই GMVN-এর যে ডরমেটারি আমি যেটা বুক করেছি, প্রায় 400 টাকার মতো পড়েছে পার হেড। সেটা আপনাদের একবার দেখিয়ে দিই, যাতে আপনাদের আগামী দিনে আসলে আপনাদের সুবিধা হবে। এরকম বেড থাকবে ডরমেটারিতে, 1 লেভেল করে, উপরে একজন আর নিচে একজন, এরকম করে পুরো ডরমেটারি আছে। এখন যেহেতু অফ সিজন চলছে বলে পুরো ফাঁকা, একদম এটা ফাঁকা। কিন্তু যে সময় সিজন চলে, মানে যখন আমাদের এই বদ্রীনাথ বা কেদারনাথ মন্দির শুরু হয়, তখন গিয়ে এইগুলো কিন্তু পাওয়া যায় না। তো আমরা অফ সিজনে এসেছি বলে পুরো এখন ফাঁকা। আর সোজা ব্যালকনিটা, এখান থেকে হচ্ছে বাইরের ভিউটা, জাস্ট এরকম রাত্রের ভিউটা। তখন রাত 9টা, শুরু হয়ে গিয়েছে অযোধ্যারায় বৃষ্টি। আর ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে করতে এবার ঘুমের রাজ্যে বিদায় নেওয়ার পালা। পরের দিন দর্শন করব ভারতবর্ষের 4 ধামের অন্যতম এক ধাম শ্রী বদ্রী বিশাল। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী পর্বে।